দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএলসির জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান সঞ্চালনে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। যেমনটি জানেন, গতকাল থেকেই ভূমিকম্পের যে আতঙ্ক রাজধানী সহ সারা দেশ জুড়েই চলছে। এমনিতেই সাধারণ মানুষ বা জনসাধারণের জীবনযাপনে অনেক ধরনের টেনশন, অস্থিরতা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে আমরা যেটি অনুভব করছি, সেই সাথে নতুন মাত্রা যোগ হলো আরেকটি অস্থিরতা, আরেকটি আতঙ্কের নাম ভূমিকম্প। আতঙ্ক বলছি এই কারণে, এটা যদিও প্রাকৃতিক একটি দুর্যোগ, কিন্তু যেভাবে আমরা যে অবস্থায় আমরা অবস্থান করছি, আমরা কেউই নিরাপদ নই। আমি জানি যে আজকে সন্ধ্যাতেও আসলে আপনারাও যেমনটি দেখেছেন, খবরে প্রচার পেয়েছে, সন্ধ্যাতে 1 সেকেন্ড বা 1 মিনিটের ব্যবধানে কিন্তু 2 জায়গাতেই আবারও ভূমিকম্প হয়েছে এবং সবাই এই রাত কাটাচ্ছে এখন এই ভূমিকম্পের যে আতঙ্ক এটি নিয়ে। 32 ঘন্টা যে পেরোলো না, এর মধ্যে আবার একটি চতুর্থ আঘাত এবং ভবনে যে ক্ষতির মাত্রা, সেই সাথে রাজধানীতে আমাদের যে জনবহুল একটি রাজধানী, সেখানে অনেক মানুষ একসাথে বসবাস করি। এই বিষয়টিকে আমরা প্রাধান্য দিচ্ছি। সেই সাথে নির্বাচনকে সামনে রেখে আজকে ইসিতে সরকারের পক্ষ থেকে ঘোষণা গেছে যে একই দিনে ফেব্রুয়ারির প্রথমাংশে কোনো না কোনো একটি দিনে একই সাথে গণভোট এবং নির্বাচন দুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং ইসির পক্ষ থেকে এম নাসির উদ্দিন উনি বলেছেন যে এটি অন্য কোনো ইসির এই ধরনের চ্যালেঞ্জ ছিল না, যেটি এই ইসির জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। এখন দেখার বিষয় যে এই চ্যালেঞ্জটি তারা কিভাবে অতিক্রম করে। এই সবগুলো বিষয় মাথায় রেখে আমরা আজকের গণতন্ত্র অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ভূমিকম্প এবং রাজনৈতিক অস্থিরতা। এবং এই বিষয়ে আলাপ করার জন্য আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন খুবই জনপ্রিয় সিনিয়র সাংবাদিক। মাসুদ কামাল, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে আমার ঠিক ডান দিকে রয়েছেন আপনাদের আরও প্রিয়ভাজন এবং খুবই জনপ্রিয় সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট শাহেদ আলম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি, তার আগে জানিয়ে রাখি যে আমাদের সাথে স্টুডিওতে আলোচনাতে জুমে জয়েন করবেন অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। ইতোমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, এবং সেই সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি তিনি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় আমরা বিশেষজ্ঞের মতামতটি নিয়ে তারপরে আলোচনা শুরু করি। ডক্টর আক্তার মাহমুদ, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, আমরা সবাই জানি যে ভূমিকম্প একটি খুবই আলোচনার বিষয়বস্তু। গতকাল যখন এত জোরে এমন করে, আমার মনে হয় বাংলাদেশের এবং রাজধানীর এমন কোনো মানুষ নেই যেটা অনুভব করেনি। খুবই কম মানুষ হয়তো সেটা স্কিপ করেছে। আমরা সবাই আতঙ্কিত। এই আতঙ্কিত হওয়ার কারণ কি শুধু প্রাকৃতিক দুর্যোগের জন্য, নাকি সেই সাথে আরও কোনো সতর্কতা, আরও কিছু বাণী রয়েছে? আর সামনের দিনে এর সম্ভাবনা কেমন? আপনারা তো এই বিষয়ে খুব গবেষণা করছেন, আপনার মতামতটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে অনেক বছর, বেশ কিছু বছর ধরে ঢাকাতে এবং বাংলাদেশের যে সকল জিওলজিস্ট আছেন, ভূতত্ত্ব বিশেষজ্ঞরা যারা আছেন, তারা অনেকদিন ধরে বলছিলেন বাংলাদেশের এরকম একটি ভূমিকম্পের আশঙ্কা আছে, যেহেতু ঢাকা এবং তার আশপাশে বেশ কয়েকটি আপনার ফল্ট লাইন আছে। এখানে আপনারা জানেন ইন্ডিয়ান প্লেট এবং বার্মিজ প্লেট এবং ইউরেশিয়া প্লেট, 3টি প্লেটের এই সংযোগস্থলগুলো এখানে এই বাংলাদেশের মধ্য দিয়ে আছে। তো এখানে যে ফল্টগুলো আছে, সেই কারণে এখানে যে শক্তিগুলো সঞ্চিত হয়েছে, গত প্রায় 100 বছর ধরে এখানে কোনো ভূমিকম্প হয়নি। ফলে এখন দেখা যাচ্ছে যে এই ভূমিকম্পগুলো দেখা যাবে আর কি, যেটা ভূতাত্ত্বিকরা বলছেন। এখন ঢাকা শহর যেভাবে তৈরি হয়েছে, ঢাকা শহর আপনারা দেখেন যে 90-এর দশকের পর থেকে এই পর্যন্ত প্রায় 30-35 বছর পার হয়ে গেছে। এই সময়টাতে ঢাকা শহরের পূর্বাংশ এবং পশ্চিমাংশ যেই নগরায়নটা হয়েছে, এটা মূলত হয়েছে নরম মাটির উপরে, এবং এই লুজ সয়েলের উপরে যখন নগরায়ন হয়, এই জায়গাগুলো কিন্তু অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ হয়, বিশেষ করে ভূমিকম্পের জন্য। আর এমনি পূর্ব ঢাকাতে অপরিকল্পিতভাবে নগরায়ন হয়েছে। এখানে সরু গলি এবং তার উপরে হাইরাইজ বিল্ডিং গুলো, বহুতল ইমারত গুলো আছে। তার সাথে সাথে আছে ঝুঁকিপূর্ণ অবকাঠামো, কাঠামোগত দুর্বলতা আছে। ফলে 3টি কারণে, এই যে সরু গলি, উঁচু দালান এবং কাঠামোগত দুর্বলতা, এই 3টি কারণে নগরকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে। গতকাল শুধুমাত্র 5.7 রিক্টার স্কেলে যে ভূমিকম্পটি হয়েছে, এতে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো দালানের
ফাটল ধরেছে। এখন কোনো কোনো দালানে শুধুমাত্র দেয়ালে ফাটল ধরেছে, আবার কোনো কোনো দালানের স্ট্রাকচারাল পার্টও কিন্তু আপনার ফাটল ধরেছে। এবং মানে পুরান ঢাকাতে আমরা দেখলাম যে একটা কার্নিশের ওই অংশ থেকে ভেঙে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেছে। এবং এই একটি ঘটনায় মানে পেপারে আমরা দেখলাম যে প্রায় 10 জন লোক মৃত্যুবরণ করেছে এবং অনেকে আহত হয়েছেন। তো এই আশঙ্কা থেকে আমরা বলছি যে ভবিষ্যতেও কিন্তু এর চেয়ে বড় ধরনের ভূমিকম্প তৈরি হতে পারে। এখন আমাদের মানে প্রস্তুতির জায়গাটি কোথায়? আমি প্রস্তুতির জায়গাটি থেকে বলবো যে ঢাকা শহরের জন্য ভূমিকম্প ফেস করার জন্য প্রস্তুতি একেবারেই খুবই স্বল্প, এবং এমন একটি ডিজাস্টার আমাদের সামনে কিন্তু আসবে যদি এভাবে ভূমিকম্পগুলো হতে থাকে, যেটা সামাল দেওয়ার কোনো উপায় আমাদের কাছে নাই। তো আপনার মানে 2020 সালে একটি বিল্ডিং কোড তৈরি হয়েছে, অ্যাপ্রুভড হয়েছে। 2020-এর পরে আজকে 5টি বছর পার হয়ে গেছে। ওখানে বলা ছিল যে বিল্ডিং রেগুলেটরি অথরিটি তৈরি করতে হবে। আজ 5 বছর পর্যন্ত এই বিল্ডিং রেগুলেটরি অথরিটি কিন্তু তৈরি হয়নি। এখন এই বিল্ডিং কোডটি এনফোর্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই রেগুলেটরি অথরিটিটা তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এনফোর্সমেন্ট অবশ্যই দুর্বলতা থেকে যাবে। আর এমনি তো ঢাকা শহর বা বাংলাদেশের অন্যান্য যে শহরগুলোতেও একই রকমের অবস্থা। সেখানে আপনারা দেখবেন যে নগরায়ন কিভাবে অপরিকল্পিত ভাবে তৈরি হয়েছে। তো এই ঝুঁকি নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে বসবাস করছি। আমি বলবো যে এই ঢাকা শহরে একেবারে কোন রকম দেরি না করে এই মুহূর্ত থেকে একটা মানে ঝুঁকির নিরূপণের একটা সমীক্ষা করা দরকার, এবং এটা একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। কারণ আমরা কিন্তু ঝুঁকিটাকে হ্রাস করতে চাই, যে ডিজাস্টার রিস্ক রিডাকশনের কথা বলা হয়, ঝুঁকি হ্রাস যদি আমরা করতে চাই। আপনি যথার্থই বলেছেন, আমি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, কিন্তু সাধারণ মানুষের উৎপত্তিস্থল কোথায়, বাড্ডায় না সমুদ্রে, এটি বোঝার ক্ষমতা নাই। আমি যেটুকু বুঝি, সাধারণ মানুষ জানতে চায় যদি ভূমিকম্প হয়, বিল্ডিং ভেঙে পড়ে, আমি কোথায় যাব? তাহলে এই ব্যবস্থা কিভাবে নেবে? এই ব্যবস্থা আসলেই কিন্তু অনুপস্থিত। আপনি দেখেন, কিছুমাত্র পরিকল্পিত আবাসিক এলাকা ছাড়া আপনার স্কুলের মাঠ, খেলার জায়গা, ওপেন স্পেস, উন্মুক্ত স্থান, এগুলো কি আছে আদৌ কোথাও? মানে কোথাও যদি এরকম একটা দুর্যোগ তৈরি হয়, সেই দুর্যোগের পরবর্তীতে কোথাও যে আশ্রয় নিবে, যে সেই খোলা জায়গাটা কোথায়? ঢাকা শহরে কোথাও কোনো খোলা জায়গা নেই। যেই কারণে এটা আরো বেশি মানে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আর আমরা সাধারণ মানুষ যদি সচেতন না হই, আমরা যদি এই বিল্ডিং কোড, ভূমিকম্প, এই বিষয়গুলো সচেতন না হতে পারি, তাহলে মানে দায় কিন্তু আমাদেরও থেকে যাবে। আমরা কিন্তু মানে এই দায়টুকু প্রধানত পাবলিক এজেন্সি অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে আমরা দোষারোপ করছি, এবং সেটা তাদের প্রাপ্য অবশ্যই। এর সাথে সাথে ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যুরো আছে, সিটি কর্পোরেশন গুলো আছে, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের অফিস গুলো আছে। এই বিল্ডিং কোডটাকে প্রয়োগ ছাড়া আসলে আমাদের কোনো মুক্তি নাই। অর্থাৎ ঝুঁকি হ্রাস করতে হলে আমাদেরকে বিল্ডিং কোডটাকে প্রয়োগ করতেই হবে। আমার স্টুডিওতে যারা অতিথি রয়েছেন, আপনারা কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন কিনা? জি, আমি একটা কথা জানতে চাচ্ছি যে আপনাদের কোনো এই ধরনের কোনো সার্ভে আছে কিনা, যে আমাদের ঢাকা শহরের যে ভবনগুলি আছে বিভিন্ন জায়গায়, মানে কোনো বিশেষ কোনো এলাকার ভবন একটু ঝুঁকিপূর্ণ কিনা, অথবা বিশেষ কোনো সময়ের তৈরি ভবন, মানে যে সময় ভবনগুলো অতটা সিরিয়াসলি বানানো হতো না, এরকম কোনো টাইম আছে কিনা যে সময়ের ভবনগুলো আপনাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়? এবং নর্মালি যে বিল্ডিংগুলো আছে, এটা কত মাত্রার ভূমিকম্প পর্যন্ত মোটামুটি তারা সহ্য করতে পারবে, দাঁড়িয়ে থাকতে পারবে, এরকম কোনো পরিসংখ্যান কি আছে আপনাদের কাছে? মাসুদ কামাল ভাই, এটা খুবই কমপ্লেক্স একটা প্রশ্ন আপনি করলেন। তো আমি খণ্ডিত ভাবে পয়েন্ট পয়েন্ট আকারে হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেওয়া যাবে না। নাম্বার 1, সেটা হচ্ছে ঢাকা শহর 90 দশক পর্যন্ত উত্তরে দক্ষিণে লাল মাটির উপরে অর্থাৎ পুরাতন মাটির উপরে তৈরি হয়েছে। তার পরবর্তীতে যে অঞ্চলগুলোতে শহর বিস্তৃত হয়েছে, সেগুলো মূলত লুজ সয়েলের উপরে অর্থাৎ বালু ভরাট করে করে এই শহর তৈরি হয়েছে। এটা যদি শুধু বেসরকারি হাউজিং এজেন্সিগুলো করেছে তা কিন্তু না, রাজুকও কিন্তু করেছে। উত্তরা থার্ড ফেজ ধরেন, অথবা ঝিলমিল বলেন, অথবা পূর্বাচল বলেন,
এগুলো কিন্তু অনেকাংশই দুর্বল মাটির উপর তৈরি করা হয়েছে। এটা একটা ঝুঁকি তৈরি করে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের এই ঢাকা শহরে যে দালান কোঠাগুলো তৈরি হয়েছে তার বেশিরভাগই হচ্ছে বিল্ডিং কোড না মেনে করেছে, ইমারত নির্মাণ বিধিমালার যে সেকশন গুলো আছে সেগুলো না মেনে করেছে। এখানে রাজুকের এনফোর্সমেন্টের একটা বিরাট ধরনের গাফিলতি রয়েছে। আর আরেকটি আছে যে একটা সময় পর্যন্ত আরসিসি বিল্ডিং এর সংখ্যাই কম ছিল, তো এখন এই সংখ্যাটা মানে আরসিসি বিল্ডিং এর পরিমাণ বাড়ছে, সেগুলোতে অপেক্ষাকৃত ঝুঁকির পরিমাণ কম। তবে আপনি যেটা বললেন যে সার্ভে করেছে কিনা, আমাদের কিছু কিছু গবেষণার জন্য কেউ কেউ এলাকা ভিত্তিক কিছু সার্ভে করে, তবে কম্প্রিহেন্সিভ কোনো সার্ভে নাই। একটা সার্ভে করেছিল রাজুকের একটা প্রজেক্ট থেকে, সেখানেও কিছু পাবলিক বিল্ডিং এর সার্ভে করেছে, সবগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর করা হয়নি। এটা আসলে করতে দেয়া হবে না, মানে দেবে না, কারণ আপনি যদি আজকে কোনো একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ গিয়ে মালিককে অ্যাপ্রোচ করেন, দেখি আপনার বিল্ডিংটার মানে ঝুঁকি আছে কিনা আমরা একটু মেপে দেখবো, আপনাকে কখনো এই পারমিশন দিবে না। সুতরাং এখানে একটা উদ্যোগের ব্যাপার আছে। সরকারি, বেসরকারি এবং প্রাইভেট অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্লট ওনার, তাদের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এটা করতে হবে। দেখেন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, 2010 সালে দুটো ভূমিকম্প হয়, একটা চিলিতে আর একটা হচ্ছে হাইতিতে, প্রায় কাছাকাছি একই মাত্রা, 7.0 আর একটা 7.5 রিক্টার স্কেলের। চিলিতে মারা গেল মাত্র 526 জন লোক, আর হাইতিতে মারা গেল 2.5 লক্ষ মানুষ। তো এই যে কারণটা কি, কারণটা হচ্ছে চিলিতে বিল্ডিং কোডটাকে এনফোর্স করা শুরু করেছে 1960 সাল থেকে, কারণ 1960 সালে আরেকটি ভূমিকম্প হয়েছিল যেটাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো ফলে চিলি কিন্তু ঝুঁকি হ্রাস করতে পেরেছে, যেটা হাইতি করতে পারেনি। হাইতির অবস্থা অলমোস্ট আমাদের মতো, এখানে রেগুলেশনের সমস্যা আছে, এনফোর্সমেন্টের সমস্যা ছিল, ফলে হাইতির অবস্থা কিন্তু আমাদের মানে বাংলাদেশের মতো বা ঢাকার অবস্থাও কিন্তু হাইতির অবস্থায় গিয়ে দাঁড়াবে। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, যদি কিছু মনে না করেন। সেই প্রশ্নটা হলো যে অনেকে বলে থাকেন একটা ভূমিকম্প হওয়ার পর কিছুক্ষণ পরে একটা আফটার শক হয় আর কি। তো আমরা আবার দেখলাম যে কালকে সকালে ভূমিকম্পের পর আজকে অনেকগুলো 3টা ছোট ছোট ভূমিকম্প হলো। আমি একদিনে এত মানে মানে কম ফ্রিকোয়েন্সি, এত অল্প সময়ের ব্যবধানে এত ভূমিকম্প আমি কখনো দেখিনি। এখন অনেকে নাকি বলছেন এই ছোট ছোট ভূমিকম্পগুলো কি এমন কোনো ইঙ্গিত দেয় যে 2-1 দিনের মধ্যে একটা বড় কোনো ভূমিকম্প হতে পারে? এটা সব মানে পরিপূর্ণভাবে একটা আনসার্টেন বিষয়। তবে মানে যে কটা ভূমিকম্প আজকে এবং গতকাল মানে অনুভব করা গেল, এটাতে বোঝা যায় যে গতকাল একটা ছিল বড় ভূমিকম্প, তার পরবর্তীতে যে ছোট ছোট কম্পনগুলো হয়েছে এগুলো হচ্ছে আফটার শক। এটা যে শুধুমাত্র 1-2 ঘন্টার ব্যবধানে হয় তা কিন্তু না, এটা 3 দিন 4 দিন কখনো বা 1 সপ্তাহ পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো সময় এই ধরনের কম্পন অনুভূত হতে পারে। আপনাকে অসংখ্য। শাহেদ ভাই, আপনার কি কোনো প্রশ্ন রয়েছে কিনা? না, আমার প্রশ্ন নাই, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি গতকাল রাত্রে ঘুমাতে পারিনি, আজকেও আমার একই দিন যাবে, কারণ আমি ব্যক্তিগতভাবে নেপালের যে ভূমিকম্প, সেই ভূমিকম্প দেখার এবং ওই বিভৎসতা করার আমার সুযোগ হয়েছিল, সেটা এক বিবর্ণ ইতিহাস। ঢাকা শহরে এত বড় ঝাঁকুনি এর আগে আমি কখনো পাইনি আর কি। আমার একটা বিষয় জানার, সেটা হলো যে দেখুন, আমি যেহেতু যুক্তরাষ্ট্রে থাকি এখন, ওখানকার একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ হয় আমার, একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রতিষ্ঠান। তাদের কাজ হলো কনস্ট্রাকশনস কমপ্লায়েন্স মেনটেন করা, অর্থাৎ যেই বিল্ডিং হবে ওই বিল্ডিংয়ের ইট কি হবে, রড কি হবে, ওখানে সিমেন্ট কি দিচ্ছি, ভাইব্রেশন মনিটরিং করে আমার ওই যেখানে নির্মিত হবে সেটা সম্ভাব্যতা যা চাই। অ্যাট দ্য সেম টাইম এগুলাকে ডেটা দিয়ে ডিপার্টমেন্ট অফ বিল্ডিং অর্থাৎ রাজুকের মতো যে প্রতিষ্ঠান ডিডিসি আছে সেখানে এটা জমা দেওয়া, এবং প্রত্যেকটা পরেতে পরেতে নির্মাণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই পুলিশিংটা করা হয়। এখন এখানে ওই পুলিশিংটা হয়তো করে, হয়তো এখানে ডিপার্টমেন্ট অফ এলজিআরডি কিংবা এলজিইডি করে, কিন্তু সরকারের নানান রকম দপ্তর থেকে কিভাবে কি করা হয় না হয় এগুলো আপনারাও জানেন, আমরাও জানি, যারা কাজ করে এগুলো তারাও জানে। কিন্তু এটা থার্ড পার্টি দিয়ে ইন্সপেকশনস করা এবং বিল্ডিংয়ের সক্ষমতা যাচাই করা,
এইসবের যে বিষয়গুলো সেগুলো কি আমাদের দেশে আছে? যদি না থেকে থাকে আমাদেরকে সেই দিকে যাওয়া উচিত সরকারের, গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয় অথবা আমি, কারণ আমরা তো বলছি যে দুর্যোগ ব্যবস্থাপনাও তো আলাদা মন্ত্রণালয় রয়েছে, তো মানে এই যে বিল্ডিং কিংবা কনস্ট্রাকশন, যেহেতু প্রত্যেকটা বিল্ডিং এ এক একটা করে আমরা অন্তত 2-3 হাজার মানুষ বসবাস করে, এগুলার এই ধরনের প্রক্রিয়ার কোনো সুযোগ আছে নাকি বাংলাদেশে, কিংবা করা হচ্ছে নাকি? আমি যদি একটু বলতেন। জি জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় একটু টেকনিক্যাল কোয়েশ্চেন হয়েছে, এবং বিষয়টা হচ্ছে যে 2020 সাল থেকে যখন বিল্ডিং কোডটা তৈরি হলো, তখন এখানে একটা স্টিয়ারিং কমিটি ছিল, যে কমিটির সাথে আমি নিজেও ছিলাম, এবং এই কমিটিতে বারে বারে এই বিষয়টি উত্থাপন করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে কাজটি, সেটিকে হচ্ছে যে বিল্ডিং এর নকশা অনুমোদন দেওয়া, সেটা আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল দুটোই, এবং পরবর্তীতে যখন বিল্ডিংটা তৈরি হবে তার প্রত্যেকটা পর্যায়ে এটাকে ইন্সপেকশন করা, মনিটরিং করা, যে অ্যাপ্রুভ প্ল্যানের মতো করে তৈরি হচ্ছে কিনা, এবং শেষে যখন বিল্ডিংটা তৈরি হবে তখন একটা অকুপেন্সি সার্টিফিকেট দেয়া। এটা আমরা করেছিলাম 2008 সালে। এইটা চিন্তা করে যে যেভাবে বিল্ডিংটা নকশাটা অনুমোদন নেওয়া হয় সেভাবে বিল্ডিংটা তৈরি হয় না, যে কারণে ওই অকুপেন্সি সার্টিফিকেটের অপশনটা রাখা হয়েছিল, যাতে করে এটাকে মানে ইনশিওর করা হয় যে অ্যাপ্রুভ প্ল্যানের মতো করে তৈরি হয়েছে। এখানে কিছু দুর্নীতি হয়, এটা আপনারা ভালো করেই জানেন। যেটি থার্ড পার্টির কথা বলেছেন, সেটা একেবারে অ্যাবসলিউটলি কারেক্ট একটা কথা বলেছেন। সেটি হচ্ছে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এমন কোনো সক্ষমতা নাই যে এখানে 21 লক্ষ বিল্ডিং এর প্রত্যেকটা বিল্ডিং কে ইন্সপেকশন করে সার্টিফিকেট দেওয়া বা প্রত্যেকটা পর্যায়ে গিয়ে ইন্সপেকশন করা। সেই কারণে আমরা বলেছিলাম যে এটাকে থার্ড পার্টিকে, টোটাল প্রক্রিয়াটাকে অর্থাৎ মনিটরিং এর পুরো পার্টটাকে থার্ড পার্টিকে দিয়ে দেওয়া হোক। সেই সাথে সাথে বেসরকারি অনেক প্রতিষ্ঠানই কিন্তু যোগ্য হয়ে তৈরি হবে, এবং তারা দায়বদ্ধ থাকবে রাজুকের কাছে যদি কোনো ধরনের মানে ব্যত্যয় ঘটে। তো এই জিনিসটা আজ পর্যন্ত হয়নি, যেটা থার্ড পার্টি মনিটরিং এর। এটা যদি হয়ে যায়, দেখবেন যে বিল্ডিং কমপ্লায়েন্সের এই বিষয়টা অনেক বেশি, মানে এখনকার তুলনায় আরো অনেক বেশি এনশিওর করা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টা এগ্রি করার জন্য। আমার জানার ঘাটতি ছিল। আরো একটা বিষয়, সেটা হলো আমরা সরকারের তরফ থেকে তো দেখছি না যে খুব একটা এই যেসব বিল্ডিং এ ফাটল টাটল হয়েছে এখানে এমার্জেন্সি লোকজন এভাকুয়েট করা কিংবা উদ্যোগ কোথাও মনে হচ্ছে না যে কোনো কিছু হয়েছে। মানে আমরা অপেক্ষা করছি যে ঠিক আছে কিছু ঘটুক, তারপরে আমরা নড়ে চড়ে বসবো। আমার একটা বিরতির সময় হয়েছে। ডক্টর আক্তার মাহমুদ, আপনি কি ছোট করে একটা উত্তর দিবেন? হ্যাঁ, আচ্ছা, মানে সরকারি উদ্যোগের কথা বলছেন শাহেদ ভাই। দেখেন, আসলে বাংলাদেশে আরো অনেক বড় ঘটনা ঘটলেও এর চেয়ে বেশি উদ্যোগ আপনি দেখতে পাবেন না। তো যখন কোনো একটা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে, অনেক লোক মারা যায়, তখন দেখা যায় অল্প কয়েকদিনের জন্য একটু হইচই হয়, পরবর্তীতে এগুলো সব ভুলে যায়। যতবারই এই ধরনের ডিজাস্টারের ঘটনা ঘটেছে, বিল্ডিং কলাপসের ঘটনা ঘটেছে, নিমতলির মতো দুর্ঘটনা ঘটেছে, তখন বিল্ডিং কোড এনফোর্সের কথা আসে, 2 দিন পরেই ভুলে যায়, কিছু সার্ভেটারই হয়, এবং এগুলো সবই হচ্ছে লোক দেখানো, এবং সেই সিলসিলা এখন পর্যন্ত জারি আছে। জি, ডক্টর আক্তার মাহমুদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এত রাতে যোগ দেওয়ার জন্য। আশা করি নিশ্চয়ই আলোচনায় একটা সমাধান তো আসতেই পারে, যে আমাদের আলোচনা করতে হবে। আমরা এই পর্যায়ে আলোচনা থেকে যতটুকু বুঝলাম, স্টিয়ারিং কমিটি একটা রয়েছে এবং থার্ড পার্টির যে মনিটরিং সেটি হয়তো নাই। তার মানে কাগজে কলমে কমিটি না রেখে তাকে কি বেগবান করা যায় নাকি? আমরা নিশ্চয়ই জানি যে সরকারও নিশ্চয়ই এই ব্যাপারে চিন্তাভাবনা করছেন গতকালকে এত বড় একটি ভূমিকম্পের আতঙ্কের পরে। আমরা একটা বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন আরআইএসএল গণতন্ত্র। বিরতির পরে সে নিশ্চয়ই আলোচনা বাড়াবো, সাথে থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইএসএল গণতন্ত্র। আমরা আলোচনা করছিলাম ভূমিকম্প নিয়ে। সেই সাথে আপনারা নিশ্চয়ই এটিও খেয়াল করেছেন, রাজনৈতিক মাঠে যে অস্থিরতা সেটি কিন্তু এখনও কেটে ওঠেনি, যেখানে জামাত এখনও তাদের পিআরের দাবিতে অটল রয়েছেন। কিন্তু অন্যদিকে আমরা যেমনটি আজকে জানতে পেরেছি যে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ, উনি সাংবাদিকদের জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে নির্দেশনা এসেছে ইসি যেন কার্যকরী ভূমিকা রাখে, একই দিনে নির্বাচনের দিনে যেন আমাদের গণভোটের যে কার্যক্রমটি সেটি নেওয়ার জন্য ব্যবস্থা করেছেন, এবং ইসির পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি চ্যালেঞ্জ। এটা দিয়ে হচ্ছে আলোচনা। জনাব শাহেদ আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি।
চ্যালেঞ্জ বলেছেন সিইসি, চ্যালেঞ্জগুলো কি একই দিনে যদি হয়, এবং একই দিনে হলে তো খরচ কমবে বা এই ধরনের কথাগুলো বিগত 1-2 মাস আমরা আলোচনা করে আসছি, ইসির কাছে কেন এটি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা হচ্ছে আমি যেটা মনে করি সেটা হলো যে গণভোটের এই যে 4টা প্রশ্ন উদ্ভট একটা যে বিষয়, 4 প্রশ্নের এক উত্তর, সেইটা জনমানুষকে পৌঁছানো, তাদের কাছে প্রচারণা। এমনি শুধু ভোট হলে নির্বাচন কমিশনরা আলাদা করে জনগণকে ভোটারকে সচেতন করার কিছু নাই। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, বুথে কি করবেন, কিন্তু এখানে তাদের একটা বড় অংশ তাদের মেধা, শ্রম এবং এনার্জি ব্যয় করতে হবে। এটা রাজনৈতিক দলগুলো নিজেদের প্রচারণায় এটি খুব একটা ব্যবহার করবে না। সুতরাং নির্বাচন কমিশনকে করতে হবে, সরকারকে করতে হবে, এই জন্যই চ্যালেঞ্জ প্রথম কথা। আর আমি মনে করি দ্বিতীয় চ্যালেঞ্জ অবশ্যই যে জামায়াত ইসলামী এখনো পর্যন্ত তাদের এই রাজনৈতিক পরাজয়টা মেনে নিতে পারছে না যে একই দিনে গণভোট এবং একই দিনে নির্বাচন কেমনে হবে। আমি নিউজ দেখছিলাম, জামায়াত ইসলামীর শ্রদ্ধা আমির শফিকুর রহমান সাহেব উনি বলেছেন যে একদিনে গণভোট এবং নির্বাচন হলে এটা কি যেন কি গণহত্যা টাইপের কিছু একটা শব্দ ব্যবহার করেছেন। আমি জানি না কেন উনি এটা ব্যবহার করেছেন। অর্থাৎ রাজনৈতিক দলগুলো জেনোসাইড হয়ে যায়। আমি বুঝি না কেন, যে কিসের। হ্যাঁ, আবার উনি বলছেন কেউ ভোট ডাকাতি করতে আসলে হাত অবশ করে দেওয়া হবে। ডাক্তার মানুষ তো এইসব বলছেন আর কি, জেনোসাইড, হাত অবশ করা। আর এগুলো হচ্ছে যে রাজনৈতিক রেটরিক, যেটা পরিহার করতে পারলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু আমরা দেখছি যে ননস্টপ এইটা ওনাদের নিজস্ব রাজনীতি। আমি জানি না এই রাজনীতির মধ্য দিয়ে ওনারা কি গেইন করেছেন। প্রথম কথা হচ্ছে পিআর, উভয় পক্ষে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবেই না, জুলাই সনদ সই করবে না। কিন্তু সেটা এই গণভোট প্রশ্ন, নির্বাচনের আগে গণভোট নভেম্বরে দিতে হবে, কিন্তু 18 কোটি মানুষের ভোট 1 মাসের প্রস্তুতিতে নেওয়া নরম হয়েছেন। এটা কিন্তু আজকে মির্জা ফখরুল না, নরম তো অবশ্যই হয়েছে। এগুলো আমি জন্য বলছি পলিটিক্যাল রেটরিক, এটা তারা করছেন, কিন্তু ভিতরের প্রস্তুতিতে তারা নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুত। এবং অফলাইনে আমি যাদের সাথে কথাবার্তা বলি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা সবাই প্রস্তুত। আপনি বলেন জামায়াত ইসলামের কোন রাজনৈতিক নেতা নির্বাচনী প্রচারণার বাইরে রেখেছে নিজেকে? বরঞ্চ বিএনপি আনুষ্ঠানিকভাবে এখনো প্রচারণা শুরু করে নাই, কেবল মনোনয়ন দিয়েছে এবং কিছু আসনে তাদের হিমশিম খেতে হচ্ছে, কিছু আসনে, আমি বলছি সব আসনে না। কিন্তু জামায়াত ইসলামী তো পুরোদমে নির্বাচনী প্রক্রিয়ার মাঠে আছে। সুতরাং তারা এই যে পিআর বলেন আর গণভোট বলেন, এগুলো যে কেবলই তাদের কালক্ষেপণ এবং রাজনৈতিক দাবি আদান, এগুলোর মধ্য দিয়ে সরকারকে চাপে রাখা, এবং সেই চাপটাই অনুভব করছে নির্বাচন কমিশন, এটা আমার মনে হয়। এমন না যে বিএনপি কিংবা অন্যরা চাপ দিচ্ছে, এমন না। এই চাপটা আসছে মূলত জামায়াত এবং ইসলামী দলগুলো থেকে। সেজন্য তারা বলছেন এটা চ্যালেঞ্জ। এটাই। জনাব মাসুদ কামাল, আপনার মন্তব্যটি নিতে চাচ্ছি। কোন বিষয়ে? জামাত সিইসি যে বললেন যে এখানে একসাথে যদি গণভোট ও নির্বাচন হয়, তাহলে সেক্ষেত্রে সিইসির জন্য এটি অনেক ভালো একটি চ্যালেঞ্জ, কারণ এর আগে কোনো সিইসিকে একসাথে নির্বাচন এবং গণভোট করতে হয়নি। না, বাংলাদেশে গণভোট করতে হয়েছে এমন সিইসির সংখ্যাও খুব বেশি একটা না, মাত্র 3জন করেছেন। সেই 3টা আসলে প্রথম 2টাতে কোনো কষ্ট হয়েছে, ভোট কম দেখানোর একটা চ্যালেঞ্জ ছিল, মানে বেশি হয়ে যাচ্ছিল ভোট, কোথাও 100% ক্রস করে গেছিলো, তাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। এটা একটা মানে লজ্জায় পড়ে যায় কিনা। আর তৃতীয় যেটা হলো, মানে 1991 সালে যেটা হয়েছিল, তখন আবার ভোট পড়েছিল অনেক কম, মেবি যদ্দূর মনে পড়ে 34.9%। এখানে একটা গণভোটে 34.9% ভোট পড়া তো আসলে একটু ইনসাল্টিং না, কারণ দেশের 65% মানুষ ওই ভোটটাকে গুরুত্বই দেয় নাই। এটাও তো একটা খারাপ জিনিস। এটা তত্ত্বাবধায়ক সরকার প্রেসিডেন্সিয়াল থেকে পার্লামেন্টের সিস্টেমে, প্রেসিডেন্সিয়াল থেকে পার্লামেন্ট, শাহাবুদ্দিন আমল শাহাবুদ্দিন সাহেবের সময় মানুষ এটাকে গুরুত্ব দেয়নি। তো সেই হিসেবে এবার যদি নির্বাচনের আগে গণভোট হতো, আমার ধারণা এখানে একটা ডিজাস্টার হতো। 30-এর কম লোক, 30% চেয়েও কম লোক ভোট দিত, এটা আমার ধারণা। কারণ হয় কি, আমাদের ভোটিং প্যাটার্নটা এমন, যারা প্রার্থী হয় তারাই কিন্তু ভোটারদেরকে নিয়ে কেন্দ্রে আসে। তো তখন প্রার্থী তো নাই, কে আনবে? আনার লোকও নাই, কাজেই ভোট খুব একটা পড়তো না। এখন বরঞ্চ নির্বাচনের দিন হওয়াতে জামাত বেঁচে গেছে, যে এইবার যারা ভোট দিতে আসবে তারা তো ভোটটা দিবে, কারণ তারা নৌকা মাকে না থাকুক, আপনার ধানের শীষ এবং দাড়িপাল্লা এবং কলি টলি যা আছে, তারা তো কিছু ভোটারকে নিয়ে আসবে না। যারা নিয়ে আসবে তাদেরকে যদি বলে যে ভাই এই কাগজটা দিলাম, এটাও একটা দিও, তো দিয়ে দিবে। ভোটের পরিমাণটা বাড়বে, বাড়ার পর তারপর কি হবে সেটা আমি এখনো জানি না।
কিন্তু এখানে আমাদের জামাতের আমির সাহেব উনি মানে জেনোসাইডটা কেন খুঁজে পেলেন আমি এখনো বুঝি নাই। কিন্তু কারণ আমার ধারণা আমাদের দেশের সাধারণ মানুষ এই ভোটের ডামাডোলে গণভোটে তাদের কোনো মাথা ব্যথাই থাকবে না, গণভোটের কথা কোনো প্রচারও হবে না। কারণ যারা প্রার্থী, যেমন জামাত গণভোটে হা অথবা না কিছু বলতে চায়, তার প্রার্থীরা কি এ কথা বলবে যে আমারে ভোট দিও, নাকি বলবে গণভোটটা আগে দিও পরে আমাকে দিও? এটি একটা বিষয়, সবাই কিন্তু আগে নিজেরটাই বলবে কি প্রচারে। নিজেরটা যখন বলা হয়ে গেল, শুনলো, তখন সে ভাববে আমি গণভোটের কথা বললে যদি আমার ভোটটা আবার নষ্ট হয়ে যায়, হ্যাঁ কাছে নির্বাচনের কথা রিস্ক নিবে না। জি, রিস্ক নিবে না। এটা অসম্ভাবনা থাকতেও পারে। তাহলে পাল্লায় ফিল্লা দিয়ে এসো, আলোচনা শেষ ভাই। বাংলাদেশের মানুষের অত ধৈর্য নাই, তারপরে ভোট হবে, ভোটে কি হবে তাও জানি না, কিন্তু তাদের জেনোসাইডের কথা আমি বলতে পারবো না। আর এই নির্বাচন কমিশনের অভিজ্ঞতা নাই, দুইটা ভোট তারা কীভাবে হ্যান্ডেল করবে এটা একটা জটিল সমস্যা হবে। কারণ ওইখানে যে প্রশ্নগুলি আছে, এই প্রশ্ন মানে আমাদের শুনেন, আমাদের দেশের টোটাল পপুলেশনের 78.9% হলো আপনার শিক্ষিত। এটা হলো বিবিএসের হিসাব, মানে পরিসংখ্যান ব্যুরো যে তাদের হিসাব 78.9%। ধরলাম 78%, যদি 78% হয় 77.9%, তাহলে আপনার 22% লোক তারা সরকারি হিসেবে লিখতেও জানে না, পড়তেও জানে না। আর যে 78% লোক লিখতে জানে, স্বাক্ষর জ্ঞান, তাদের মধ্যে আবার আউট অফ 78% মিনিমাম 20% লোক পড়তে পারে না, খালি কোনো মধ্যে নাম সাইন করতে পারে। তো ধরলাম ওগুলি সব পড়তে পারে, ধরে নিচ্ছি, তাহলে 22% লোক কিন্তু আপনার পড়তে পারে না, লিখতেও পারে না। তাদের কাছে এই কাগজ ভর্তি কিছু লেখা, হিবিজিবি লেখা কি অর্থ বহন করবে ভাই, এটা এখনও আমার কাছে ক্লিয়ার না। যে কারণে আমি গণভোট কনসেপ্টেরই বিরোধী। আমি মনে করি গণভোট কনসেপ্টটা কোনো কিছুই, জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে গণভোটের কনসেপ্টটা টোটালি রং কনসেপ্ট। কারণ গণভোটটা আপনি কী করতেছেন তো অসাংবিধানিকভাবে। আমাদের সংবিধানে গণভোট নাই, যে জিনিস সংবিধানে নাই সেই জিনিস একটা আদেশ দিয়ে হয় না। এখন কোনো আইন প্রণয়ন কিন্তু হচ্ছে না, এখন যা কিছু হচ্ছে সবই কিন্তু অধ্যাদেশ, সবগুলো অধ্যাদেশ। যদি এই অধ্যাদেশটা পরবর্তী সংসদে রেটিফাই না করে, তাহলে এই অধ্যাদেশের কি মূল্য আছে ভাই, কি মূল্য আছে আপনি বলেন? তাহলে এত বিশাল যোগ্য একদম মানে এগুলো হলো যেন হাস্যকর এবং জেদ পারস্পরিক। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই যে শেখ হাসিনার বিচারটা হলো না, এই বিচারটাকে বাস্তবায়ন করার জন্য, মানে বিচারটা করার জন্য এই 1 বছরে 4 বার এই আইসিটি আইনটাকে চেঞ্জ করা হয়েছে, 4 বার। কারণ তাদের এই আইনটা চেঞ্জ করার প্রয়োজন ছিল। আচ্ছা, চেঞ্জ যেটা করছে এই সবগুলি কিন্তু অধ্যাদেশ। যখন আগামী একটা সংসদ আসবে, পার্লামেন্ট আসবে, এই তাবৎ অধ্যাদেশ, এই গত 1 বছর 1.5 বছরের অধ্যাদেশ সবগুলো এখানে রেটিফাই করতে হবে। এখন তখন যদি ওই সংসদ বলে যে এই রেট্রোস্পেক্টিভ এফেক্টে বিচার করা ঠিক না, যদি বলে রে ভাই, তাহলে এই আইন নাই। যদি আমি তারা ধৈরাই না, 1 মাসের মধ্যে সে আপিল করলো না, তারা ফাঁসিতে ঝুলাই দিলাম, সে মরে গেল, পরবর্তী সংসদকে এটা হলো না, এটা আমরা বানাবো না, মৃত্যুদণ্ডের আসামির কথা শোনা সুযোগ হলো না। এই প্রশ্নগুলো আমি বলছিলাম এই সমস্ত বিতর্কিত বিষয়গুলো সংসদ যখন আসবে তাদের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল। এরা তো গাইড জোরে করতেছে, হুজুগে করতেছে, কতগুলো নাবালক পোলাপান চিল্লাচিল্লি করে, ওইটা শুনে এক বৃদ্ধ সে উত্তেজিত হয়ে যায়, হয়ে এগুলি করে বুড়ার ছোড়ায় মিলা দেশটাকে শেষ করে। আজকে এনসিপি থেকে কিন্তু গণমিছিল করা হয়েছে এবং তারা বলেছেন যে আওয়ামী লীগের বিচারের এই যে দাবি এবং সেই সাথে তাদের যে সহযোগী সংগঠন জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে, এটিও কি এর অংশই মনে করছেন? এই যে আপনি বললেন যে, আমি একটা কথা বলি, জি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সম্ভব হবে না। দেখে নিন কি কারণে জানেন? আমার কারণে না, বিএনপি কারণে। বিএনপি যদি মিনিমাম পলিটিক্স বুঝে, বিএনপি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে দেবে না। আর যদি বিএনপি না দেয়, ওই যারা লাফালাফি করতেছে না, ওইটুকুই শেষ। জি, আমাদের একটা বিরতির সময় হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আড়াইসেল স্টিল গণতন্ত্র। নিশ্চয়ই বিরতির পর আমাদের সাথে থাকবেন।
দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা সরাসরি আলোচনায় যেতে চাচ্ছি। এই পর্যায়ে জনাব শাহেদ আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আমরা জানি যে বিএনপির এই যে 3 নভেম্বর 237 আসনের প্রাথমিকভাবে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, এর মধ্যে প্রায় অর্ধশত আসনে বিদ্রোহ ঘোষণা করেছেন এবং এটি নিয়ে আসলে হাঙ্গামা হয়েছে এবং কিছু যে খালি আসন রয়েছে এগুলো নিয়ে যে বন্টন বা আরও কোনো দল এখানে জয়েন করবে কিনা এটি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এইটি হচ্ছে একটা বিষয়। আরেকটি হচ্ছে যে শেষ পর্যন্ত নির্বাচনের দিকে সবাই মুখী, এতে কোনো সন্দেহ নেই, তারপরও শঙ্কা রয়েই যায় যে নির্বাচন হবে কিনা। এই বিষয়ে আপনার মতামত কি? আপনাকে ধন্যবাদ। প্রথম আমি বলার চেষ্টা করি যে সেটা হলো যে আসনগুলো নিয়ে যে জটিলতা আছে এবং বিদ্রোহী আসন। দেখুন, বিএনপি তো একটি গণতান্ত্রিক দল, সেখানে ধানের শীর্ষের প্রতীকের প্রার্থীকে আফোল্ড করার জন্য একাধিক মানুষ থাকবে যোগ্য। এটা তো ক্যাডার ভিত্তিক কোনো দল না, যে হিটলার তন্ত্রের একটা প্র্যাকটিস না, যে না কেন্দ্র থেকে বললো চুপ তো সবাই চুপ করে বসে গেল, এরকম না। সুতরাং আমি মনে করি যে এইটা একটা ভালো, যেমন আমি আমার এলাকার কথা যেটা জানি, ধরুন এখানেও বিদ্রোহী প্রার্থী আছে, দ্বন্দ্ব আছে, কিন্তু দলের হাইকমান্ড থেকে ইনস্ট্রাকশনস পর যিনি ফিরেছেন এলাকায়, তিনি ধানের শীর্ষের প্রতীককে ভোট দেন বলে নিজেকে প্রচার করছে। তো এই সবাই মিলে এই কাজটা যদি করে তাহলে এই যে বিদ্রোহী প্রার্থী বলেন এটা সেটা, আমি মনে করি না এটা কোনো সমস্যা হবে, এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এই বিদ্রোহগুলো কমতে থাকবে। এবং দল তো একটা প্রতিশ্রুতি দিয়েছে যে শেষ পর্যন্ত তারা একটা পুনর্বিবেচনা পুনর্মূল্যায়ন করবে। আমরা তো দেখেছি যে একই দলের প্রার্থী হলে তারা দল থেকে যদি মনোনয়ন না পায় তাহলে তারা স্বতন্ত্রতে দাঁড়িয়ে যায়। বিদ্রোহ বা দ্বন্দ্বের জায়গাটাতে তারা মিটমাট করতে পারে না। এটা থাকবে। আপনাকে আমি বলতে হবে যেটা, আপনারা যদি এখন জামায়াতের সাথে তুলনা করেন, দেখুন জামায়াতের 85% সিটে অর্থাৎ 270 সিটে তাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতাই নাই। বিগত সংসদ নির্বাচনগুলোতে 270টা সিটে তারা কোনো নির্বাচনই করে নাই মোটা দাগে, তারা করেছে 30, 35 কিংবা 50 এই আসনে। যাই হোক, তো এখন আপনি যেমন ঢাকা 8-এর মান্নান, ওনার বাড়ি যশোর, কিন্তু দেওয়া হয়েছে ঢাকা 8-এ। জামায়াতে ইসলামীর তো এই ধরনের কোনো সিস্টেম নাই, যে ওনারা তো গত 17 বছর এলাকার রাজনীতি করে নাই। আপনি দেখান একটা এলাকা যে 17 বছর ধরে, আজকে যেমন মির্জা ফখরুল বলেছেন যে হাসিনা বিরোধী আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণটা কোথায়, এগুলো তো কোনো ভিজিবল ডকুমেন্টস নাই। সো এলাকায়, হ্যাঁ ওনারা এলাকায় রাজনীতি করেছেন, মানুষের সাথে ওয়েলফেয়ার রাজনীতি করার চেষ্টা করেছেন, কিন্তু নির্বাচনটা এবার করছেন একেবারে 270টা আসনে অলমোস্ট প্রথমবার। সুতরাং তাদের এই নির্বাচন নিয়ে কোনো হাউকাও নাই। কিন্তু এর পরেও এই যে বড় রাজনৈতিক দল হিসেবে উঠে আসার যে প্রচেষ্টা, সেখানে আজকে সাতক্ষীরাতে না কোথায় আমি দেখলাম যে মোটরসাইকেলের ধাক্কায় তাদের যে মোটরসাইকেলের বহর, সেখানে একজন নিহত হয়েছে। অর্থাৎ এত সুশৃঙ্খল দল, এত সুশৃঙ্খল রাজনীতি, কিন্তু এই নিয়ে তো 3 জন তাদের নির্বাচনী ক্যাম্পেইনের ধাক্কায় নিহত হয়েছে। আপনারা এতদিন শুনছেন যে পদ নিয়ে জামাত ইসলাম মারামারি করে না, আমরা দেখছি যে না মঞ্চে কে বক্তৃতা দিবে কে দিবে না এটা নিয়ে মাইক ঠেলাঠেলি হচ্ছে। আজকে দেখলাম কোন বিশ্ববিদ্যালয়ে কেক কাটাকাটি নিয়ে। তো যখন পাওয়ার পলিটিক্স হয়, যখন এই ক্ষমতার রাজনীতি হয়, তখন আর ওই সুশৃঙ্খল হিটলার পন্থার রাজনীতি চলে না। এটা জামাত টের পাচ্ছে, আসতে 2 দিন পরে আরো টের পাবে। এইটা বিএনপি যেহেতু বহুত আগে থেকে করছে, তাদের ভিতরে এই ধরনের অস্বস্তি থাকবে। এটাকে যতটা কমিয়ে রাখা যায় তত ভালো। এবং এই বিদ্রোহ কিংবা অসন্তোষ, এগুলো তো এমন না যে দলের বিরুদ্ধে বিদ্রোহ করে অন্য প্রার্থীকে ভোট দিবে, তারা নিজেদেরকে কে কত বড় বেশি, মানে আপনি বলতে চাচ্ছেন এটা আসলে কমিয়ে যাবে নির্বাচনের আগে বিদ্রোহ। এটার একদম এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনার কাছে কিছু আসলে থাকবে স্বতন্ত্র, কিন্তু নির্বাচন নিয়ে যে সংখ্যা সেটি কাটলো কিনা? না, নির্বাচন নিয়ে না আমি কোনো সংখ্যা খুব একটা দেখি না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা আমার ধারণা। কারণটা হলো এই যে মাঠে যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই নির্বাচন চায়, এবং তারা যত দ্রুত সম্ভব তত দ্রুতই তারা নির্বাচন চায়। এটা হলো পলিটিক্যাল পার্টিগুলির অবস্থা। সরকার নিজে মানে নির্বাচনের জন্য কমিটমেন্ট করেছে। গত 5ই আগস্ট উনি বক্তৃতা দেওয়ার সময় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে মাঝামাঝিতে নির্বাচন হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনও তার যা যা কাজ তার পদক্ষেপ নিয়েছে, এবং কোনোটাই এমন কিছু প্রমাণ করে না যে নির্বাচন হবে না। তার মধ্যে মানুষের মনে সংখ্যা দুটো কারণ হলো এই দেশের মানুষ কি এক বিচিত্র কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বাস করে না। এই অবিশ্বাসের থেকে এটা হয়ে যায়। বিশ্বাসটা কেন করে না, এটা যারা এই বিশ্বাসটা অর্জন করতে পেরেছেন তারা ভালো বলতে পারবেন, ওটা নিয়ে আমি মাথায় ঘামাচ্ছি না। আর আরেকটা কারণ হলো যে আওয়ামী লীগ যাদেরকে নির্বাচনে রাখা হয়নি, তারা দুটো কথা বলেছেন। একটা হলো মাতা বলেছেন
যে তারা নির্বাচনে ভোট দিবেন না, আর পুত্র বলেছেন নির্বাচন প্রতিহত করবেন। এখন এটা আওয়ামী লীগের যারা নাকি এখানে যারা আছে নেতাকর্মী আছেন তাদের মনে কিভাবে তারা গ্রহণ করবে, তারা এটাতে কীভাবে উদ্দীপ্ত হবে নাকি বিরক্ত হবে এটা আমি বলতে পারবো না, এটা হয়তো আমরা ওই সময় বুঝতে পারবো। যদি সেরকম কিছু হয় তাহলে নির্বাচন নিয়ে একটা শঙ্কা আছে, কিন্তু আবার মানে আসার জায়গাও আছে। সরকার যেহেতু বলেছে যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়িত্ব নেবে, সেটাও একটা পজিটিভ দিক মনে করি। নির্বাচন নিয়ে আমার কোনো শঙ্কা নাই। আর এর আগে যেগুলো হবে পলিটিক্যাল পার্টিগুলো একে অপরের বিরুদ্ধে বলবে, এটা তো ভোটারদের কাছে নিজেদের অবস্থানটা ক্লিয়ার করার জন্য। এটা বাংলাদেশের নির্বাচনে বহু হয়েছে, আগামীতে হবে। নিজের গুণগান গাইবে, অপরের সমালোচনা করবে, এটা চলতেই থাকবে। আমি একটু অ্যাড করি, ইভেন খুব পলিটিক্যাল স্টেবল পলিটিক্যাল সরকারের আমলেও নির্বাচন হবে কিনা এটা নির্বাচনের আগের দিন পর্যন্ত সংশয় থাকে, মানে আমাদের এই গুঞ্জন থাকে নির্বাচন কি হবে, নির্বাচন কি হবে। আর সেখানে এখানে তো একটা অস্বাভাবিক সরকার, মানে একটা খুব সরকার, অদ্ভুত রকমের সরকার পরিচালনা করছে, অদ্ভুত রকমের নিয়ম নীতির মধ্য দিয়ে নির্বাচনটা হচ্ছে, যেগুলো জনগণ আসলে পরিচিত না, আগে ইতিহাসে ছিল না। তো এই কারণে এই সংশয়টা থাকবে। কিন্তু আমি তো অনেক আগে থেকে বলছি যে আমাদের অনেক সহযোদ্ধা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন, নাম বলতে চাই না, আমাদেরই সহযোদ্ধা। কিন্তু যেদিন লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস বৈঠক করতে গেলেন, তারপর থেকে আর একটি দিনের জন্য আমি বলি নাই যে নির্বাচন নিয়ে সংশয় আছে। এখন আমি বলি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, এবং আরো যদি একটু ঘুরিয়ে বলি যে নির্বাচন হইতে হবে। কিভাবে হবে, কেমনে হবে আমরা জানি না, বাট নির্বাচন হইতে হবে, যেভাবে হোক নির্বাচন হইতে হবে, এবং নির্বাচন ছাড়া কোনো গতি নাই। অবশ্যই নিশ্চয়ই জনগণ সেদিকেই আগাচ্ছে সবকিছু, এবং সরকারের যে পদক্ষেপ আমরা তাই দেখতে পাচ্ছি। আশা করছি এই বিষয়ে এবং নির্বাচনের আরো খুঁটিনাটি নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে আলোচনা হবে, এবং শঙ্কা নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলতে চাচ্ছি না। জনাব শাহেদ আলম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক মাসুদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন। আপনারা দেখছিলেন আরআইসিএলএসটি জনতন্ত্র গণতন্ত্র। নিশ্চয়ই জনগণের কথা আমরা সবসময় বলে থাকি, আগামীতেও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।